প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব জামাত আমিরের বাসায় তারেক রহমান। আরও জানিয়ে দেব ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপক সহ আটক 5। এবার তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার। আরও থাকছে শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি। আরও জানিয়ে দেব আদালতের নির্দেশ পেলে ভোট পূর্ণ গণনার সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে ইসি আনোয়ারুল। অন্যদিকে রাজশাহীতে গুলি করে হত্যা, নির্বাচনের পর শায়েস্তা করা হবে বলে হুমকি পেয়েছিলেন তিনি। সর্বশেষ জানিয়ে দেব কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। জামাত আমিরের বাসায় তারেক রহমান। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:10 বিএনপির চেয়ারম্যান রাজধানী ভাটারা এলাকায় জামাতের আমিরের বাসায় প্রবেশ করেন। এর আগে রোববার সন্ধ্যা 6:30টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। সৌজন্য সাক্ষাৎ করতেই মূলত জামাতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও ছিলেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। সাক্ষাৎ শেষে এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপক সহ আটক 5 জন। রাজধানীর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে তাকে সহ 5 জনকে আটক করেছে পুলিশ। রোববার 15 ফেব্রুয়ারি বিকেল 4:45টার দিকে এই ঘটনা ঘটেছে। আটক 4 জনের নাম জানা যায়নি। এ বিষয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে চাননি। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মুস্তাফা তারেকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না, তবে তাদের আটক করা হয়নি। এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম কামাল। পোস্টে তিনি লেখেন, ধানমন্ডি 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল 4টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের আগামী 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লা যোগ দেবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। একই সাথে এটি দুই দেশের বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের নিদর্শন। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারের ফেরাকে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন লাভ করেছে। শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণের পর পদত্যাগ করতে পারেন চুক্তিভিত্তিক নিয়োগ থাকা পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। রোববার 15 ফেব্রুয়ারি দুপুরে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করেননি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিম। মঙ্গলবার 17 সেপ্টেম্বর শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা। মন্ত্রণালয় থেকে তাকে বলা হয়, নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ পর্যন্ত শপথে বহাল
থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে জানতে আইজিপির সহকারী নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সেটিই রিসিভ করেননি। গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। এর আগে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর 21 নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2020 সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের 21 নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে ইসি আনোয়ারুল। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার 15 ফেব্রুয়ারি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, সংবিধানের 148 আর্টিকেল অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের মধ্যে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো করবেন। তবে এর বাইরে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনও আমরা অফিসিয়ালি অবগত নেই। সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল চিঠিপত্র আসেনি। তিনি আরও বলেন, 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা এসেছেন তাদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা বলেছেন। তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। গ্রেজেট প্রকাশের সময়কাল আরও আগে দেওয়ার গেলেও ভালো হতো। আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। নির্বাচন কমিশনার বলেন, 11 দলীয় জোটের দাবিগুলোর বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা নিয়ে হাইকোর্টের কাছে গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত পাবে। একজন নির্বাচনী কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে। আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণে এটি সম্ভব হয়েছে। রাজশাহীতে গুলি করে হত্যা, নির্বাচনের পর শায়েস্তা করা হবে বলে হুমকি পেয়েছিলেন তিনি। ওরা বলেছিল আগে আমরা মারব, তারপর মীমাংসা হবি। ভোটের আগে বলেছিল একটা লাশ ফেলে তারপর বিচার করব, নির্বাচন হওয়ার পর শায়েস্তা করা হবে। ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলেছিলেন গতকাল শনিবার রাতে রাজশাহীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ মোস্তফার ভাইয়ের মেয়ে শাকিলা খাতুন। গতকাল রাত 8টার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার পথে নগরের খোজাপুর গোরস্থানের পাশের রাস্তায় মোস্তফা গুলিবিদ্ধ হন। পরিবারের দাবি, আগের একটি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ পড়তে পাশের একটি মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। তখনই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় একটি ময়দা মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। তার 3 মেয়ে। 2.5 মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক মেয়ে মারা গেছেন। পরিবারটি এখন শোকের ভারে নুজ্জ। আজ রোববার সকালে নিহত ব্যক্তির স্ত্রী নাদিরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন স্থানীয় নহির উদ্দিনের ছেলে মোহাম্মদ উকিল, স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ হাসিবুল মোল্লা ও শিহাবুল ইসলাম। তাদের মধ্যে হাসিবুল 29 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। উকিলকে নির্বাচনের পর রাজশাহী 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। তিনি নির্বাচনী প্রচারেও সক্রিয় ছিলেন। শিহাব বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিবার দাবি করেছে। ঘটনার পর তারা পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়েছেন। মামলার এজাহার ও নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্য অনুযায়ী প্রায় 1 বছর আগে নিহত মোস্তফার ভাতিজা চঞ্চলকে ঘিরে একটি ঘটনা ঘটে। চঞ্চল নেশাগ্রস্ত বলে অভিযোগ রয়েছে। খোজাপুর মোড়ে একটি দোকানে বসে থাকার সময় চঞ্চলের মাধ্যমে দোকানের কিছু মালামাল ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদারের পক্ষের লোকজন চঞ্চলকে মারধর করেন। অভিযোগ রয়েছে উকিল হাসিবুল সহ কয়েকজন দোকানদারের পাশাপাশি তৃতীয় পক্ষ হিসেবে সেদিন মারধরে অংশ নেন। এরপর চঞ্চলের স্বজনরা ক্ষুব্ধ হয়ে উকিলকে মারধর করেন। পরে উকিল লোকজন নিয়ে চঞ্চলের বাড়ির দিকে তেড়ে যান। সেদিন মরে না পেয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় উকিল গ্রুপের ছোড়া ইটে মাথায় আঘাত পান মোস্তফা। তার মাথায় 10টি সেলাই লাগে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি।
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী জানালেন সেনাপ্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার 15 ফেব্রুয়ারি বেলা 11টায় আয়োজিত CAS দরবার সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীর স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবেন। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃতি করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। সেনাপ্রধান বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।